এদিকে ভারতীয় স্টাইলের দল গঠন করছে আওয়ামী লীগ, নতুন সভাপতি নিয়োগ করছে দলটি। এই মাসেই ক্ষমতা কেড়ে নেওয়ার সকল ব্যবস্থা করতে উঠে পড়ে লেগেছে দলটি। তাহলে নতুন সভাপতি হিসেবে কে থাকছে এবার? আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে বিরাট একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ব্যাকফায়ার শুরু হয়ে গেছে এবার, আর তার জন্যই সার্জিস আলম, হাসনাত, আরো যারা যারা আছে এদের গলায় ফাঁসির দড়ি কেউ আটকাতে পারবে না 2026-এ। গেল 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীকে নিয়ে এত লাড়াচাড়া, এত কথাবার্তা, এত অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস দেখানোর সাহস কারো ছিল না। তবে এখনো যা চলতেছে, প্রতি রাত্রে সেনাপ্রধানকে ফালাই দিচ্ছে অনলাইন বা যারা কিংরা আছেন বা দেশের ভিতরেও কিছু নেতারা আছেন। তো ক্ষমতাটা চলে গেলে এদের মুখ দিয়ে দেখবেন যে কত আব্বা আব্বা ডাকে সেনাবাহিনী নিয়ে বাইরে, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ফ্যাসিজম তত্ত্ব। বাংলাদেশের বর্তমান সরকার যে ফ্যাসিজমের নতুন সংজ্ঞা আমাদেরকে শেখাচ্ছে, আপনারা কি সেটা বুঝতে পারছেন? আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল, যদিও এখন খাদে পড়ে আছে, কিন্তু অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগকে দাঁড় করানোর জন্য তার নেতৃত্ব, ভালো নেতৃত্ব দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো একে একে দেখে আসি। চলুন। এবার আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে, আর ভারতেও কিন্তু বেশ কিছু সেমিনার হচ্ছে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। এই সব বিচার বিশ্লেষণ করলে আপনাদের একটাই ব্যাপার, ওই নির্যাস থেকে আসবে কি বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে, এবং ঘটতে চলেছে 100%। ওই কথার কথা নয়, কোনো ইউটিউবারদের বাণী নয়, ঘটতে চলেছে। কারণ অনেক কিছু ঘটে গেছে, আপনারা বুঝেই গেছেন যে ঘটে গেছে। এই সমন্বয়ক নামক একেবারে রাস্তার ভিখারি যদি হয়ে যেত, তাহলেও মানুষ ভাবতো ঠিক আছে, ভুল করেছে, রাস্তার ভিখারি। কিন্তু এদের গলায় ফাঁসির দড়ি কেউ আটকাতে পারবে না 2026-এ, আপনারা লিখে রাখতে পারেন। আর শেখ হাসিনা ওইভাবে গিয়ে একেবারে বসবে না। নির্বাচন হবে, বাংলাদেশে নির্বাচন হবে, তবে মোহাম্মদ ইউনূস থাকাকালীন হবে না। মোহাম্মদ ইউনূস চায় না যে ইলেকশন হোক, ঝোলাবে। এখন ফেব্রুয়ারি টাইম দিয়েছে, এর আগে দিয়েছিল ডিসেম্বর, এইভাবে ঝোলাতে থাকবে। ঝোলাতে ঝোলাতে যদি 2-3 বছর কাটিয়ে দেওয়া যায়, আর কত বছরই বা বাঁচবে। আর শেষের দিনগুলোতে মরার উপর খাড়ার ঘা মেরে লাভ কি, উনিও জানেন সেটা। তাই ওনাকে ক্ষমা ঘেন্না করে ছেড়ে দেবে। ফাঁসবে তো এই সমন্বয়ক বাচ্চা ছেলেগুলো, আর ফাঁসবে কি, সব তো ফেসেই আছে। বিরাট বড় একটা পরমাণু বোমা ফাটতে চলেছে বাংলাদেশে। পরমাণু বোমা মানে কিন্তু সেই আসল পরমাণু বোমা ফাটবে, কোনো দেশ ফেলবে না, বিষয়টা ওরকম নয়। এটা রাজনৈতিক পরমাণু বোমা। বিরাট বড় রাজনীতিবিদ হয়ে গেছে না এই বাচ্চাগুলো। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে বিরাট একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি, তার সাথে 2-2-4 মিলে যাচ্ছে। পুরো রাজনৈতিক অঙ্গনে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে, এবং আমাদের সবাইকে নড়ে চড়ে বসতে হবে। দর্শক, সেই রিফাইন্ড আওয়ামী লীগ থিওরি আমরা দেখছি। বিবিসি একটা রিপোর্ট করেছে, যেটা এক ধরনের তথ্য ফাঁসের মতো। জয় পুতুলকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত। এর মানে আওয়ামী লীগের একটা চূড়ান্ত পরিকল্পনা ফাঁস হয়েছে। সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয় এবং পুতুলকে সামনে আনতে চায়, এবং শেখ রেহানার মানে শেখ পরিবারই ঘুরে ফিরে, শেখ পরিবারের যে পরবর্তী বংশধর। আসলে বিষয়টা এমন যে শেখ হাসিনা স্বাভাবিকভাবে যদি তার অটোক্রেসি চালিয়ে যেতে পারতেন, ফেসিবাদ চালিয়ে যেতে পারতেন, তাহলে যাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করে যেতেন তাদেরকে এখন আনছেন। এটা দ্বারা বোঝা যায় যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই, তাদের মধ্যে কোনো রিমোর্স নেই। যেই জয় পুতুল, বিশেষ করে সজীব ওয়াজেদ জয় নেশাখোর, এই ছেলেটা, বখাটের ছেলেটা জুলাইয়ের এই মহান বিপ্লবকে কত নিকৃষ্ট ভাষা সম্বোধন করেছে আপনারা জানেন। কিছুদিন আগে 5 আগস্টের ফেসবুক পোস্ট দেখেছেন আপনারা। অতএব সেই জয় পুতুলের মানে হাসিনার নিউ ভার্সন, এইটাকে ওরা বলছে রিফাইন্ড আওয়ামী লীগ। এখন স্বাভাবিক, যাই হোক, কিন্তু জয় পুতুল তো ওইভাবে কোনো গুরুত্বপূর্ণ পোস্টে ছিল না, এদিক থেকে এরা নতুন। কিন্তু জয় পুতুলকে রাজনীতিতে আনার পরিকল্পনা হাসিনার ছিল, যার ফলে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নেতাকর্মীদের পোস্টারে সবসময় সজীব ওয়াজেদ জয়ের ছবি থাকতো, এবং ছাত্রলীগের মাধ্যমে জয়ের জন্মদিনের প্রোগ্রাম করাতো। তো এটা একটা দুর্বিসন্ধি, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ রয়েছে এবং তার ফাঁসির রায় হবে। ইন্টারন্যাশনালি হাসিনা একজন ভয়ানক ক্রিমিনাল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, গণহত্যাকারী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন বিবিসি রিপোর্টে, আল জাজিরা রিপোর্টে, জাতিসংঘের প্রতিবেদনে, এবার রাজসাক্ষীও এসেছে। এজন্য হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই, যার ফলে এখন এই জয় পুতুলকে সামনে আনছে। এবং জয় পুতুলকে সামনে আনছে কেন, কারা বলছে যে সামনে আনেন? ইন্টারন্যাশনালিও স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি কেউ নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান কেউ নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করে না। নিষিদ্ধের রাজনীতি এটা ইউরোপ আমেরিকার ফিলোসফিতে যায় না, বিশেষ করে বর্তমান ফিলোসফিতে। তাতে যত বড় অপরাধ করুক, বরং অপরাধের বিচার হবে, কিন্তু নিষিদ্ধ করা যাবে না। এটা হচ্ছে জাতিসংঘেরও একটা নীতি। এখন এটা এই ওয়াকার বাহিনী বা এমনকি বিএনপিও চায় যে এরা রাজনীতিতে আসুক। বিএনপি, ওয়াকার, তাদের সিগন্যাল থাকতে পারে যে আপনারা একটা রিফাইন্ড কমিটি গঠন করে রাজনীতিতে আসেন। তাদের বিরুদ্ধে তো আর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নেই, অ্যাটলিস্ট
জয় পুতুলের বিরুদ্ধে যতই গালাগালি থাকুক, গণহত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে নেই, তারা আসুক, সমস্যা কি? এটা একটা মহাপরিকল্পনা। তো এই জায়গায় জনগণকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে যে আওয়ামী লীগ যে ফরম্যাটে আসুক, আওয়ামী লীগের নামে মুজিববাদী কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগের লোকজনকে অন্য দলে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগ পুনর্বাসন না, এই বিষয়ে একমত হতে হবে সব দলকে যে আওয়ামী লীগ বলতে কোনো দল বাংলাদেশে আর কোনোদিন আসবে না। যেরকম হিটলারের ফ্যাসিস্ট পার্টি, মুসলিনের নাজি পার্টি কখনো তাদের দেশে সেই জার্মানি আর ইতালিতে আসতে পারে না, ওরকম আওয়ামী লীগ আসতে পারে না। তবে এই দলের অনুসারীরা যারা ফৌজদারি অপরাধের অভিযুক্ত নয়, তারা বিএনপি করতে পারবে, জামাত করতে পারবে, এনসিপি করতে পারবে। এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। এই ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে ট্যাগিং বন্ধ করা উচিত। দ্রুত বিএনপি, জামাত, এনসিপি আপনারা আওয়ামী লীগের লোকজনকে ভাগ করে নেন, নইলে আওয়ামী লীগ গোপনে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা করবেই। আর রাষ্ট্রের নিষেধাজ্ঞা তো আছে, বিচারের রায় তো আসবেই। এটা হচ্ছে আমাদের জরুরি করণীয়। এছাড়া আওয়ামী লীগের ফেরা ঠেকানো কঠিন হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে জয়, পুতুল, ববি আরো অনেককে নিয়ে পরিকল্পনা আছে। এখানে দেখেন জয় এর পলিটিক্যাল কোয়ালিটি নেই, এর নেশাখোর একটা ছেলে, এ শপথ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে। তো এই ছেলে আওয়ামী লীগের হাল ধরতে পারবে বলে মনে হচ্ছে না। আর পুতুলের কোয়ালিটি কিছুটা ভালো, পারতে পারে, অসম্ভব নয়। শেখ হাসিনা যখন প্রথম এভাবে এসেছিল তখন এরকম মনে হতো যে এই পুতুলের মতোই শেখ হাসিনা ছিল, যে এই শেখ হাসিনা কি করবে। কামাল হোসেনরা নাক ছিটকাতো যে এই হাসিনা কোথাকার কি এসেছে, এসে কি করবে। কিন্তু সেই হাসিনা আবার ফেসিজম টাইম করেছে এবং আওয়ামী লীগের ইতিহাসে সবচেয়ে যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এরকম পুতুলের ভবিষ্যৎ ভালো, মানে তার কোয়ালিটি ভালো। জয় অথবা মদ খেয়ে যুক্তরাষ্ট্রে পড়ে থাকবে, কিন্তু পুতুল পারবে, পুতুল পরবর্তী শেখ হাসিনা হয়ে উঠতে পারবে। এজন্য আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স দেখাতে হবে যে আওয়ামী লীগকে কোনোভাবে ফিরতে দেওয়া হবে না, কোনো ফরম্যাটে না। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের সবাইকে বিভিন্ন দলে ডিসপার্সড হয়ে যাওয়ার একটা সুযোগ দিতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দলের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে বিবিসি বাংলা এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে। আর বিবিসি বাংলা অনেক ইন্টেনশনাল রিপোর্ট করে, কিন্তু তথ্যগত ভুল সাধারণত করে না। প্রতিবেদন বলছে যে শেখ হাসিনার 2 সন্তানের পাশাপাশি আওয়ামী লীগের একটা ভূমিকা থাকবে তার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির। এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেল অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক এটাই করতে চাইছেন দলীয় সভাপতি। সেই আওয়ামী লীগ যেভাবে 75 পর যেভাবে ফিরতে চাইছে সেই মডেল। এখানে প্রতীকী অর্থে হয়তোবা সভাপতি সেক্রেটারি তাদেরকে বানানো হবে না, কিন্তু মূল ভূমিকা তারা রাখবে। ওই ভারতের অনুসরণ এটা থেকে আর বের হতে পারছে না, এটা সম্ভব হবে না, জনগণ এটা গ্রহণ করবে না। এগুলো আমরা প্রতিহত করবো, কিন্তু এই পরিকল্পনাগুলো তারা কিভাবে এগোচ্ছে এগুলো জনগণকে জানাতে হবে, যার ফলে জনগণ এগুলো রেমেডি খুঁজে পায়। এবং যারা আওয়ামী লীগের মধ্যে একটা অংশ আছে যারা শেখ পরিবারের মধ্য থেকে আর নেতৃত্ব চান না, যে আওয়ামী লীগ হবে শেখ পরিবার মুক্ত, যে দো ইটস ভেরি টাফ, বাট এরকম একটা অংশ আছে তরুণ বা সাবেক ছাত্রলীগের একটা অংশ শেখ পরিবারের প্রতি চরম বিরক্ত। শেখ পরিবারের সিন্ডিকেটের ফলে অনেক ত্যাগী ছাত্রলীগ নেতা বঞ্চিত হয়েছেন, তারা ক্ষুব্ধ। তো এই জায়গায় শেখ পরিবার মুক্ত কোন একটা আওয়ামী লীগ ঘোষণার উদ্যোগ কেউ নিতে পারে এবং সোহেল তাজদের মাধ্যমে এই শেখ মুজিবীয় যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধের তার বিকল্প একটা ন্যারেটিভ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হতে পারে। দেখেন আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করা এটা এত সহজ না, কারণ বাংলাদেশে বিএনপি ছিল কিংস পার্টি আর আওয়ামী লীগ হচ্ছে একদম গণমানুষের দল, ছিল রুট লেভেল থেকে উঠে আসা, সংগ্রাম করে উঠে আসা দল। কিন্তু সে আওয়ামী লীগ এখন সন্ত্রাস হয়েছে, রাজনীতির অযোগ্য হয়েছে। ইতিহাসে তাদের যতই কন্ট্রিবিউশন থাকুক, এই মুক্তিযুদ্ধ হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে এবং তাদের মাধ্যমে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই বলে তাদের অপকর্ম, সন্ত্রাস, গণহত্যা যে কারণে রাজনীতি তারা অযোগ্য হয়ে পড়েছে, এই জায়গায় ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু মনে রাখতে হবে যে বিএনপিকে নিশ্চিহ্ন করা সহজ, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা অনেক কঠিন। প্রকৃত গণমানুষের দল বাংলাদেশে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী, এরা একজন দাওয়াতি কাজ করে এই দল গঠন করেছে, বিএনপির মতো কিংস পার্টি না। ফ্যাসিজম তত্ত্ব, বাংলাদেশের বর্তমান সরকার যে ফ্যাসিজমের নতুন সংজ্ঞা আমাদেরকে শেখাচ্ছে, আপনারা কি সেটা বুঝতে পারছেন? ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পূর্বে বলেছিলেন আপনারা মন ভরে সমালোচনা করুন, প্রাণ খুলে সমালোচনা করুন। এই সমালোচনা করার কারণে প্রথমে গ্রেফতার করা হলো কলিমুল্লাহ সাহেবকে, এরপর গ্রেফতার করা হলো মানে নির্দলীয় ব্যক্তিদের মধ্যে মঞ্জুরুল আলম পান্নাকে, এরপর গ্রেফতার করা হলো গতকাল রাতে শাহবাগ থানায় একটা সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে সাবেক সচিব শহীদুল আলম খান। এই ব্যক্তি কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলের টকশো বিশ্লেষক ছিলেন, তিনি কিন্তু প্রচুর সমালোচনা করেছেন শেখ হাসিনা সরকারের। তাকে কি এক মুহূর্তের জন্য কোনো সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছিল? মঞ্জুরুল আলম পান্না 5 আগস্ট তার ফেসবুক স্ট্যাটাস গুলো আপনারা দেখেন, শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর সে কি উচ্ছ্বাস, কি উদ্দীপনা, কি আনন্দ। কিন্তু 1 বছরের ব্যবধানে তারা বুঝতে শুরু করলো যে বাংলাদেশে যে ফ্যাসিস্ট চলে গিয়েছে তার থেকে বড় ফ্যাসিস্টের উদ্ভব হয়েছে, এবং সেটা ডক্টর ইউনূস। আপনারা সবাই বলেন যে শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট ছিল, শেখ হাসিনা সরকার ফ্যাসিজমের রানী শেখ হাসিনাকে বলা হয়। তাহলে যদি শেখ হাসিনা ফ্যাসিস্ট থেকে থাকে বা ফ্যাসিস্ট ছিল, তাহলে রুমিন ফারহানা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া একাধিক মাসুদ কামাল, আনিস আলমগীর, কলিমুল্লাহ, সলিমুল্লাহ যারা যারা আছে, এরা কিন্তু প্রত্যেকেই শেখ হাসিনার সমালোচনা করে একদম
পারলে কাপড় ছিঁড়ে ফেলতো। এবং গোলাম মোল্লা রনি, এদেরকে কি কখনো মবের ভয় পেতে হয়েছে? এদেরকে কি কখনো সমালোচনা করার কারণে গ্রেফতার করা হয়েছিল? কেউ একটা প্রমাণ দেখাতে পারবেন যে গোলাম মোল্লা রনি গ্রেফতার হয়েছিল? কলিমুল্লাহ সাহেব সরকারের সমালোচনা করার দায়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। মাসুদ কামাল লম্বা লম্বা কথা বলে, বড় বড় কথা বলে, সে 15 বছর বলে এসছে, তাকে কিন্তু এক মুহূর্তের জন্যও মবের ভয় পেতে হয় নাই, তাকে গ্রেফতার করা হয় নাই। তাহলে ফেসিস্ট কে? যারা বলেন, যারা বিভিন্ন ব্যক্তিদেরকে কালচারাল ফেসিস্টের আখ্যা দিচ্ছেন শুধুমাত্র 15 আগস্ট শোক দিবসে শ্রদ্ধা জানানোর জন্য, অ্যাকচুয়াল ফেসিস্ট কে? এই প্রশ্নটা আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে ছুড়ে দিলাম। বাংলাদেশে অ্যাকচুয়াল ফেসিস্ট কে ছিল? শেখ হাসিনা নাকি ডক্টর ইউনূস? এই 14 মাসের শাসনামলে ইতিহাসে, বাঙালির ইতিহাসে সব থেকে বড় ফেসিজম এর উদাহরণ সৃষ্টি করেছে ইউনূস। শুধুমাত্র এই ডক্টর জাহিদুর রহমান, এই ফটকা ফকিনীর ছেলে একটা আছে না, চশমা পরে যে কথা বলে, একদম ছাগলের মতো দেখতে, এই ফটকার সাথে তার একটা বাকবিতণ্ডা হয়েছিল যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না। ফটকা বলতেছিল যে আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দলই নয়। সেই ভিডিওটা আপনারা দেখেন। জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াক। আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলের একটা কাজ করেন, আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত, সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে। আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না, সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা নাই। নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না, না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার, তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি। আমি বলছি আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন। না না করেন, করবেন আপনারা, করেন করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে, বিএনপি নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন। বা আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন, আপনি মনে করেন আমার কোনো কারণ আমরা একটা আপনার ব্যক্তিগত পরাজিত জাহিদ পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে? ওখান থেকে শিখেছি আমরা, ওখান থেকে শিখেছি। কিরকম ভৌগোলিক সিচুয়েশনে আছে, ওখানকার জিও পলিটিক্যাল সিচুয়েশনটা কি? বাংলাদেশ এখন দলের কথা বলেছো, আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় না। বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে পশ্চিম ইউরোপে তো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনা ছেড়ে বলে গেছে তুলনায় ফেরেশতা, তারপরে দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দল, হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না। মানে আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না, কিছু বলবেন না। আমি পড়েছি, এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্টে 1500 নিহতের কথা বলা আছে, 1400। আপনি এখন পর্যন্ত 832 জনের তালিকা দিয়েছেন, আপনি 1500 নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবহেলায়। এই যে জুলাই ঘোষণা, সেখানে আপনার প্রধান উপদেষ্টা 1000, জাতিসংঘ 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত। আপনারা এতদিন ধরে বারবার বলছেন যে 1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। দ্যাট ইজ রং, মিথ্যাচার। তাহলে সেটা বলেন না, সেটা কোনোদিন বলবেন না, এটা বলবেন না। আর বলবেন যে না 1500 কিছু যুক্ত করবেন কিনা। এই ভিডিওতে শহীদুল আলম খান এই ফটকা জাহেদের সমালোচনা করা এবং ফটকা জাহেদের বিভিন্ন যুক্তির বিরুদ্ধে উনি যুক্তিতর্ক দিয়ে যৌক্তিক কথা বলার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন টকশুতে কথা বললে যদি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়, তাহলে তো আসলে মানুষ কথা বলবে না। এখন আপনারা অনেকে যারা ভাবছেন আপনারা সলিড, আপনারা পিওর, আপনারা স্বচ্ছ, আপনারা নিরপেক্ষ, আপনাদের কোনো অন্যায় নাই, অপকর্ম নাই, আপনারা বেঁচে যাবেন, ইউনূস আপনাদেরকে ছেড়ে দেবে। যারা বিভিন্ন পর্যায়ের আমলা রয়েছেন, সচিব রয়েছেন, উপসচিব রয়েছেন, অনেকে যারা রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ে এবং বিগত সরকার থেকে সুবিধাভোগী, আপনারা কেউ কিন্তু রক্ষা পাবেন না। একে একে প্রত্যেককে ধরা হবে আপনাদেরকে, আপনাদের প্রত্যেকের নারী নক্ষত্র টেনে টেনে বের করা হবে। আর যদি বের করে কিছু নাও পায়, শুধুমাত্র ফেসিস্টের সময় আপনারা চাকরি করার অপরাধে, ফেসিস্টের থেকে সুবিধা নেওয়ার অপরাধে আপনাদেরকে গ্রেফতার করা হবে। এবং নেক্সট লক্ষ্য মাসুদ কামাল এবং আনিস আলমগীর। আমি একদম হলফ করে বলতেছি, পরবর্তী লক্ষ্য মাসুদ কামাল এবং আনিস আলমগীর গ্রেফতার হবে। শহীদুল আলম খান একজন রাজনৈতিকভাবে নিরপেক্ষ ব্যক্তি, তিনি কিন্তু কোনো দলের নেতা কখনো ছিলেন না। তিনি যে কোনো দলের সমর্থক সেটা তিনি কখনো বলেননি। হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, তিনি বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছেন। একজন বাঙালি হিসাবে, একজন বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী নাগরিক হিসাবে তিনি সেটা বলতে পারেন। এই জন্য তাকে গ্রেফতার করতে হবে এবং তাকে জেলে প্রেরণ করা হয়েছে। ভাই, ফেসিস্ট বলে মুখের ফেনা আপনারা বের করে ফেলেছেন, কিন্তু ফেসিস্ট অ্যাকচুয়ালি কি এটা বাংলাদেশের মানুষের জানা প্রয়োজন ছিল। বিশেষ করে এই প্রজন্মের, জেনজি প্রজন্মের জানা উচিত ছিল, বোঝার দরকার ছিল এবং সেটা প্র্যাকটিক্যালি দেখানো উচিত ছিল যে অ্যাকচুয়াল ফেসিস্ট কে। ডক্টর ইউনূস, আপনি যা শুরু করেছেন, আসলে মানুষের যখন পতন খুব অতি সন্নিকটে ঘনিয়ে আসে, পতন যখন সে চোখের সামনে দেখতে পারে যে তার আজরাইল ঘুরপাক খাচ্ছে চারদিকে, তখন সে এ ধরনের বিভ্রান্তিকর কাজ করবে, উদ্ভট কাজ করবে, যেগুলা বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এবং সেই জায়গা থেকে ডক্টর ইউনূস এই ভুল করতেছে, করবে। এবং নেক্সট লক্ষ্য মাসুদ কামাল, এর পরবর্তীতে হয়তো আনিস আলমগীর। এবং বাংলাদেশে আপনারা যারা কথা বলতেছেন মিডিয়াতে, যারাই এই সরকারের সমালোচনা করবেন, আপনারা যত সহি বান্দাই হন না কেন, ইসলামের ভাষায় আপনারা যত সলিড হন না কেন, আপনারা যত পিওর হন না কেন, আপনাদের প্রত্যেকেই গ্রেফতার করা হবে, কেউ রক্ষা পাবেন না। এবং এটাই তাদের ফর্মুলা, এটাই তাদের লক্ষ্য। বাংলাদেশের যে বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে, এদেরকে পুরোপুরি বাকরুদ্ধ করার জন্য যা যা করা দরকার তাই করবে। এবং
তাদের কোনো সমালোচনা কেউ করতে পারবে না, সেটাই আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, শহীদুল আলম খানের গ্রেফতারে তীব্র নিন্দা জানাই এবং ওনাকে জামিন দেওয়া হবে না, কারণ যে আদালত নিরপেক্ষ না, যে বিচার বিভাগ স্বাধীন না, সেখানে আদালতে জামিন প্রত্যাশা করে বোকামি। আমি মনে করি ওনাদের কাউকেই উচিত না আইনজীবী ধরে জামিন প্রত্যাশা করা। আমি প্রথমত বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা বজ্র কঠিন সিদ্ধান্তের জন্য, কারণ একটা দেশের ব্যাকবোন নিরাপত্তার দিক থেকে ধরা হয়ে থাকে সেনাবাহিনীকে। সেই সেনাবাহিনী যদি রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জনগণের স্বার্থে শক্ত থাকতে না পারে, তাহলে সেনাবাহিনীকে মূর্খা বাহিনী বানাইয়া ভাইজা খাইয়া ফেলবে। এমনিতেই গেল 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীকে নিয়ে এত লাড়াচাড়া, এত কথাবার্তা, এত অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস দেখানোর সাহস কারো ছিল না। তবে এখনো জাত চলতেছে, প্রতি রাত্রে সেনাপ্রধানকে ফালাই দিচ্ছে অনলাইন বা যারা কিংরা আছেন বা দেশের ভিতরেও কিছু নেতারা আছেন। তো ক্ষমতাটা চলে গেলে এদের মুখ দিয়ে দেখবেন যে কথা আব্বা আব্বাটাকে সেনাবাহিনী নিয়ে বাইরে, এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। আর সেনাবাহিনীর সাহসের জায়গাটা আজকে সামনে আসছে। ভিপিনুরকে মাইর দেওয়া নিয়ে সেনাবাহিনীর ইস্যুতে ব্যারিস্টার ফুয়াদরা বলতেছিল সেনাবাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তার করতে, পুলিশকে গ্রেপ্তার করতে, কচু করছে। আর এগুলা করারও সুযোগ নেই। সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিচ্ছে যে মব ইস্যুতে সেনাবাহিনী ঝুঁকবে না। দর্শক, মব সৃষ্টি করে মুক্তিযোদ্ধাদের অপদস্থ করা যাবে না, হুঁশিয়ারি দিয়েছে সেনা সদর। এখানে আপাতত একজন ব্যক্তি লাইমলাইটে আছে, তিনি হচ্ছেন ফজলুর রহমান, বিএনপির নেতা, যিনি আপাতত কমিটি থেকে তিনি বরখাস্ত আছেন। তো একটা বাতাস ঘুরতেছে, বা বাংলাদেশে আরো অনেক ব্যক্তি আছে যারা মুক্তিযুদ্ধ ইস্যুতে কথা বলেন, তাদেরকে একটা মবের মধ্যে ফেলানোর জন্য কিছু কিছু জায়গায় কিছু বাতাস ঘুরতেছে। তো আজকে আমাদের সেনা সদর থেকে বিশেষ এই বার্তা জাতির উদ্দেশ্যে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি এই বার্তা দিয়েছেন। তিনি বলছেন, যদি কোনো জায়গায় কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মবের ব্যবস্থা হয়, তা কঠোর হস্তে দমন করা হবে। এমনকি জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সেনাবাহিনীর বার্তা আসছে যে প্রস্তুত আছে সেনাবাহিনী। শুধুমাত্র ইসির ইলেকশন কমিশনের যিনি প্রধান আছেন তার নির্দেশনার অপেক্ষায় আছে আপনার সেনাবাহিনী। মব সৃষ্টি করে সারা দেশে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে। এসব দমনে অন্তর্বর্তী সরকার থেকে সেনাবাহিনী সবাই এবার হুঁশিয়ারি দিয়ে স্ট্রিক্টলি অবস্থান নিয়েছেন। বিশেষ করে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় যে হামলার ঘটনা ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আরেকটু সামনে আসলো। মুক্তিযোদ্ধাকে অপমানের ঘটনা প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট। সেনাবাহিনী বলছে, মুক্তিযোদ্ধাদের জন্যই এই দেশটির জন্ম, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান সবসময় রাখে বাংলাদেশ সেনাবাহিনী। কোনো মব বা কোনো কিছু করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই। তো এখন যারা বলতেছেন মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন পাকনা পাকনা কথা অনলাইনে অফলাইনে, তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। সেনাবাহিনীর বক্তব্য যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা মুক্তিযোদ্ধাদের আগেও যেভাবে সশ্রদ্ধ সম্মান করেছি, আজও করি, ভবিষ্যতেও করব। আর কোন মব মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযুদ্ধকে ছোট করতে গেলে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাড়ির সামনেও একটি মব সৃষ্টি হয়েছিল। যখন সেনাবাহিনী মেসেজ পেয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে সেনাবাহিনী তাদের উপস্থিতি নিশ্চিত করে মবকে নিয়ন্ত্রিত করেছে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো উন্নীত হবে। মবের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নিয়ে আসবে। কয়েকটি জায়গায় যদি বিলম্ব হয়ে থাকে, সেটা সোর্স থেকে তথ্য পেতে বিলম্ব হয়েছে। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন। এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।